হোলির দিনের পরন্ত বিকেল। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছে। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব আসছে। এদের দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। রং, মাপ, কাপড় সব দিক থেকেই একই রকম। এরা দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। ঠিক, তোরা দুজনে কুস্তি করত, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। লড়ে যা তোরা, বেশ মজা হবে। না, তাহলে মা ঠ্যাঙাবে। অমৃতের এত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরাবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন। নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যিই তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্রই অমৃত ফতোয়া জারি করে দিল, ইসাবের মতো জামা না পেলে আমি স্কুলে যাব না। ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না, এই দেখো। নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন। তুইও সেই রকম মার খেতে রাজি আছিস? ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু ইসাবের মতন একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এত সহজে হাল ছাড়ার পারতও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। তারপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। এসো আমরা কুস্তি লড়ি। দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয়, আমি তোর সাথে লড়বো। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামার কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছে, ইসাব, ও ইসাব। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে যাবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া সার দেখা মাত্রই ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। কে কাঁদে? ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে
অমৃত জামার বোতাম খুলতে লাগলো। তোর জামাটা খুলে আমারটা পর। তোর কি হবে? তুই কি পরবি? শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে। আমি তোরটা পরবো। জামা অদল বদল? কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। নিশ্চয়ই ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ইসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মায়ের হাতে অবশ্য ওকে 2-4 থাপড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতে মারের কাছে ও কিছুই নয়। ইসাব তবুও ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলি। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেজরা চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুঁচকলেন, কিন্তু মাফ করে দিলেন। একটা ছুঁচসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। এতে ওদের দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি ও বুড়ির ঘর পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দমাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যেই অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল, আদল বদল, আদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলেদের দল তাদের পিছনে পিছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। অদল বদল, অদল বদল। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? এসো এসো, আমার কাছে এসে বসো। বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা অদল বদলের গল্পটা শোনালেন। হিসাব অমৃতকে জিজ্ঞেস করছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। হ্যাঁ, কি খাঁটি কথা! অমৃতের কথা আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। ইতিমধ্যেই ছেলের দল বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল ভাই, অদল বদল। অমৃত ইসাব অদল বদল। অমৃত হিসাব অদল বদল ভাই, অদল বদল। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল।